বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে আমি রাবিয়াস অনলাইন ক্লাস থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabea.shiuli@gmail.com। আমার ইউটিউব চ্যানেলের নাম রাবেয়াস অনলাইন ক্লাস। রাবেয়াস অনলাইন ক্লাস যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা আমার প্রথম থেকে আজ পর্যন্ত টিল টুডে যতগুলো ক্লাস আমি নিয়েছি সেই ক্লাসগুলোর সবগুলো একসাথে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের প্রথমেই ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে যেয়ে রাবেয়াস অনলাইন ক্লাস লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখবে যে আমার ক্লাসগুলো চলে আসছে। তখন তোমরা একটা সাবস্ক্রাইব একটা অপশন আছে, সেই অপশনটা ক্লিক করবে। তাহলে পরবর্তী ক্লাস যেগুলো আমি ইউটিউবে তোমার পোস্ট করব, সেই ক্লাসগুলোর আপডেটও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাছাড়া প্রতিদিন আমাদের রামপাল মহাবিদ্যালয়ের যে অনলাইন একটা পেজ আছে তোমার, সেই পেজে তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত তোমরা সেখানে পেয়ে যাবে। তো এই ৩ টি হলো আমার সাথে এবং আমার সাথে বিশেষ করে কমিউনিকেশনের ৩ টে ওয়ে। তো আ আমরা আজকের ক্লাসে প্রবেশ করার পূর্বে আরেকটি ঘোষণা আমি তোমাদের দিতে চাচ্ছি। সেটি হলো, দেখো, আ তোমরা জানো যে কিছুদিন আগে তোমার এইচএস এর ২য় বর্ষে যারা ছিল, তাদের আমরা মিড টার্ম পরীক্ষার আয়োজন করেছিলাম। অবশ্যই সেটা অনলাইন ভিত্তিক পরীক্ষা। যেখানে তোমার সামাজিক দূরত্ব মেনে এবং সকল বিধিবিধান মেনে আসলে আমাদের এই অনলাইন ভিত্তিক পরীক্ষাটি নেওয়া হয়েছে। তো সেই পরীক্ষাতে আমরা ভালোই সাড়া পেয়েছি এবং ১ম বর্ষে যারা আছে তারা অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে, মানে রিকোয়েস্ট করেছে যেন তাদের জন্য এরকম পরীক্ষার আয়োজন করা হয়। দ্যাটস হোয়াই আমাদের রামপাল মহাবিদ্যালয় থেকে আম এইচএস ১ম বর্ষে যারা আছে তাদের জন্য আয়োজন করা হচ্ছে তোমার মিড টার্ম পরীক্ষা। ঠিক তেমনই আমাদের ডিগ্রি ১ম বর্ষ থেকে ৩য় বর্ষ, অর্থাৎ ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষে যারা আছো তাদের জন্য আয়োজন করা হয়েছে ১ম অনলাইন ভিত্তিক ইন কোর্স পরীক্ষা। যে পরীক্ষায় আসলে আমরা তোমাদেরকে একটি সাজেশন দিয়ে দিই, সেটা তোমরা জানো। ২য় বর্ষে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম। সেই সাজেশনটা কমপ্লিট করার পরেই মূলত তোমাকে পরীক্ষায় বসতে হবে। তো সেই সাজেশনের উপর ভিত্তি করেই আমি আজকের ক্লাসটি সাজিয়েছি এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো ক্লাস হবে, সেই ক্লাসগুলো মূলত তোমাদের যারা এইচএস ১ম বর্ষে আছো, তাদের আসলে মিড টার্মের জন্য আ দরকার হবে। আর যারা তোমার ডিগ্রির আছো ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, তাদেরও তোমার এই ক্লাসগুলো খুবই আ মানে কাজে আসবে, হ্যাঁ? কেননা আ তোমাদের ওখানে যে কঠিন যে বিষয়গুলো আছে, ডিফিকাল্ট যে বিষয়গুলো বা ডিফিকাল্ট যে টপিক গুলো ওখানে আছে, সেগুলোর উপরেই মূলত আমাদের ডিসকাশনটা চলবে। তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি আর কথা না বাড়িয়ে। আমার আজকের যে লেকচার, সে লেকচারটি আমি তৈরি করেছি আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। আমি আজ তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যে ৫ম পত্র আছে,
সেই পঞ্চম পত্র নিয়ে আজ আমি আলোচনা করব। পঞ্চম পত্রের শিরোনামটি হলো হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1789 টু 1945 এডি, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস 1789 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের আজকের আলোচনার বিষয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মূলত তোমাদের যে আপকামিং ইন কোর্স পরীক্ষা আছে, একটু আগে আমি তোমাদের ক্লিয়ার করেছি, সেই ইন কোর্স পরীক্ষার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজ আমি আলোচনা করব, যাতে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। প্রথমেই তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে প্রশ্নটা আছে সেটা হলো, কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? এটার উত্তর খুবই সহজ, কারণ তোমাদের সিলেবাসে প্রথমেই কিন্তু বলা আছে 1789। তো 1789 সালের কথা বলা আছে, সেটা হলো তোমার এই 1789 সালে মূলত আহ, ইউরোপের যে ফ্রান্স আছে সেই ফ্রান্সে তোমার ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। তবে এটা মানে এই বিপ্লবটা অতি দ্রুতই ফ্রান্সকে ছাড়িয়ে তোমার ইউরোপের সমগ্র দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। এটা একটা বিপ্লবের সৃষ্টি করেছিল। মূলত এটা একটা সংগ্রাম ছিল প্রথমে, কিন্তু এটা একটা বিপ্লবে পরিণত হয়েছিল। যে বিপ্লবের মূল মন্ত্র ছিল তিনটি, সেটি হলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। এই বিপ্লব বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী যে ঘটনা ছিল, সেটা তোমরা আগেও পড়েছো। তো এইটার যে প্রশ্নটার উত্তর কি হবে দেখো, কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? এটার উত্তর হবে, ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। তোমরা যদি আরো 2-3 লাইন বাড়াতে চাও তাহলে বাড়াতে পারো। তার পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন? দেখো, নেপোলিয়ন বোনাপার্ট তিনি ছিলেন তোমার ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন। তিনি নাপে নাপলেও এক নামে 18 মে তোমার 1804 থেকে 6 এপ্রিল 1804, সরি ইন্টারাপ্টের জন্য আমি আসলে খুবই দুঃখিত। দেখো, নেপোলিয়ন বোনাপার্ট আম, যিনি রাজত্ব করেছিলেন ফ্রান্সে সম্রাট হিসেবে, তার রাজ্য অভিষেক হয়েছিল 18 মে 1804 সালে। আহ, তারপর তিনি রাজা ছিলেন প্রথমবার 11 এপ্রিল 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে আবার দ্বিতীয়বার তিনি সম্রাট হয়েছিলেন। তখন তার যে রাজ্যাভিষেক সেটা হয়েছিল 20 মার্চ 1815 সালে। তিনি 20 মার্চ 1815 সালে দ্বিতীয়বার সম্রাট হন, কিন্তু তিনি দীর্ঘদিন সেটাকে চালিয়ে নিতে পারেননি। তার আবার যে রাজত্ব ছাড়তে হয়েছিল সেটা হলো 22 জুন 1815 সালে। তার তাছাড়া তিনি কিন্তু ইটালীয় সম্রাটও ছিলেন। সেই ইটালীয় সম্রাট হিসেবে তার যে রাজত্বকাল সেটা হলো 17 মার্চ 1805 থেকে 11 এপ্রিল 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি জন্মগ্রহণ করেছেন 15 আগস্ট 1769 খ্রিস্টাব্দে। ফ্রান্সেই আসলে তার জন্ম হয়েছিল, এবং তার মৃত্যু হয়েছিল 5 মে 1821 খ্রিস্টাব্দে। তোমরা জানো যে সেন্ট হেলেনা দ্বীপে তাকে আসলে নির্বাসন দেওয়া হয়েছিল। সেই নির্বাসন কালেই আসলে মূলত তার মৃত্যু হয়েছিল। তারপর দেখো, তার যে পূর্ণ নাম, আসলে নেপোলিয়ন তো বলা হয়, তার পূর্ণ নাম হলো নেপোলিয়ন
বোনাপার্ট। তার যে তার যে আহ, তোমার ধর্ম ছিল, সেটা ছিল তোমার আসলে তিনি রোমান যে ক্যাথলিকিজম ছিল, সেই রোমান ক্যাথলিকিজমের একজন অনুসারী ছিলেন। তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকের বেশি সময় ধরে সকল ইউরোপীয় শক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হয় এবং তিনি ইউরোপের অধিকাংশ অঞ্চল তার আয়ত্তে নিয়ে এসেছিলেন। তো দেখো, এটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তাই আর বড় করব না। তাহলে তোমরা এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল, যিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসুল ছিলেন এবং ফরাসি সম্রাট ছিলেন। তারপর তিনি ইতালির রাজাও হয়েছিলেন। তার জন্ম, মৃত্যু এবং রাজ্যাভিষেক এগুলো দিয়ে দিবে, এবং তিনি যে ফরাসি বিপ্লবের যে অন্যতম একজন নায়ক ছিলেন সেই কথাটা তোমরা এই প্রশ্নের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? তার পরের প্রশ্ন দেখো, কি বলেছে যে ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ব্যাটল অফ ট্রাফালগার, অর্থাৎ তোমার ট্রাফালগারের যে যুদ্ধ, সেটি তোমার হয়েছিল 21 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। মূলত এটি একটি নৌযুদ্ধ ছিল, যেটি তোমার হয়েছিল যে ব্রিটিশ যে তোমার রয়্যাল নেভি বাহিনী ছিল, সেই বাহিনীর সাথে আসলে তোমার ফ্রান্সের যে বাহিনী ছিল, সেই বাহিনীদের মধ্যে আসলে এই যুদ্ধটি হয়েছিল। তো ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সেটার উত্তর হবে 21 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। ফ্রান্স ও ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে আসলে এই যুদ্ধটি হয়েছিল। তার পরের প্রশ্ন হলো, অটালু নামক স্থানটি কোথায় অবস্থিত? এই অটালু যে জায়গাটি আছে, সেটি হলো তোমার ইতিহাসে ওয়াটারলুর যে যুদ্ধ হয়েছিল সেই কারণে আসলে এই জায়গাটি বিখ্যাত একটি জায়গা বা বিখ্যাত একটি স্থান। তো এই জায়গাটি কিন্তু আসলে ফরাসি বিপ্লবের সাথে জড়িত হলো, যেহেতু ফরাসি বিপ্লবটা মূলত ফ্রান্স কেন্দ্রিক ছিল, মানে ফ্রান্স কেন্দ্রিক ছিল, কিন্তু এই যুদ্ধটা হয়েছিল তোমার বেলজিয়ামে। তো এই অটালো নামক স্থানটি আসলে তৎকালীন যে নেদারল্যান্ড ছিল, সেই নেদারল্যান্ডের অংশ ছিল। তবে এই যে জায়গাটা, সেই জায়গাটি বর্তমানে আসলে বেলজিয়ামে অবস্থিত। তাহলে আমরা এক কথায় বলতে পারি অটালু নামক স্থানটি বেলজিয়ামে অবস্থিত, এবং এই জায়গাটিতে আসলে অটালুর যে যুদ্ধ হয়েছিল, সে কারণে আসলে এই আম, তোমার জায়গাটি ইতিহাসে খুবই পরিচিত। এই বেলজিয়ামের যে ওয়াটারলু, এই ওয়াটারলুতে যে যুদ্ধটা হয়েছিল, সেটি হয়েছিল তোমার ফ্রান্স সাম্রাজ্য যে আছে, এই ফ্রান্স সাম্রাজ্যের বিরুদ্ধে আসলে তোমার ইউনাইটেড কিংডম, প্রুশিয়া, তারপর হ্যানোভার, নেদারল্যান্ডস, আহ, আরো কতিপয় কিছু দেশের আসলে যে সম্মিলিত বাহিনী ছিল, সেই সম্মিলিত বাহিনীর সাথে আসলে আহ নেপোলিয়নের যে বাহিনী ছিল, সেই বাহিনীর মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি হয়েছিল তোমার 18 জুন 1815 খ্রিস্টাব্দে। এই যে জায়গাটি, এই জায়গাটি বর্তমানের যেখানে অবস্থিত সেটা হলো তোমার বেলজিয়াম, যা পূর্বে আসলে নেদারল্যান্ডের অংশ ছিল। মেটার্নিক আসলে কে ছিলেন? মেটার্নিক ছিলেন তোমার অস্ট্রিয়ার একজন চ্যান্সেলর ছিলেন, যা যাকে আমরা আসলে বর্তমান যে প্রধানমন্ত্রী পদটি আছে, আহ, সেটার সাথে তুলনা করা হয়। মূলত আমাদের দেশে প্রধানমন্ত্রীকে যেমন প্রধানমন্ত্রী বলা হয়, ঠিক তেমনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর। তো তিনি ছিলেন অস্ট্রিয়ার একজন চ্যান্সেলর। তার যে নাম, সম্পূর্ণ নাম, সেটা হলো ক্লেমেন্স বন মেটারনিক, যার সময়কাল অর্থাৎ জন্ম এবং মৃত্যু দেখো, জন্ম হয়েছিল 1773 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1859 খ্রিস্টাব্দে। তো অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্লেমেন্স বন মেটারনিক ছিলেন সমকালীন ইউরোপের সর্বাপেক্ষা উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তি।
অবশ্য তিনি বাংলায় মেটার্নিক নামে অধিক পরিচিত। সুদর্শন, মিতবাক, আহ, সুতীক্ষ্ণ এবং কূটনৈতিক কৌশলী এই রাজনীতিবিদ 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 40 বছর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদটি অলংকৃত করেছিলেন। তো এক কথায় আমরা বলতে পারি আম, মেটার্নিক ছিলেন তোমার অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী, যিনি 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘদিন প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন। তার পরের যে প্রশ্নটা সেটা হলো কোন সময়কালকে মেটার্নিক যুগ বলা হয়। দেখো প্রথমেই তোমরা এখানে আহ মেটার্নিক কে ছিলেন সেই সেই মানে সেই কথাগুলো তোমরা এখানে বলবে। বলার পরে তোমরা লিখতে পারো যে দক্ষ কূটনৈতিক মেটার্নিককে আসলে কূটনীতির জাদুকর বা প্রিন্স অফ ডিপ্লোমেসি বলে অভিহিত করা হতো। তো এই মেটার্নিকের কূটনৈতিক বা কূটনীতির যে ফলাফল, সেই কূটনীতির ফলে নেপোলিয়নের পতন হয়েছিল এবং পতনের পর ইউরোপে জটিল একটি রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছিল। যে জটিল রাজনৈতিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল তোমার আহ, একটি সম্মেলন। সেই সম্মেলনটি হয়েছিল তোমার অস্ট্রিয়ার যে রাজধানী আছে, সেটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছিল। তো 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কালে আসলে ইউরোপীয় রাজনীতি ও রাজনৈতিকবিদের উপর তিনি আসলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। কে করেছিলেন? তোমার এই ম্যাটার্নিক। তো এই যে সময়কাল, এই সময়কালে আসলে তার যে রাজনৈতিক নীতিগুলো ছিল এবং তার যে কার্যাবলীগুলো ছিল, সেই কার্যাবলী বা তার যে সময়কাল, সেই সময়কালটাকে আসলে ইতিহাসে ম্যাটার্নিক যুগ বলা হয়ে থাকে। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই যে কোন সময়কালকে ম্যাটার্নিক যুগ বলা হয়, সেটা হবে দেখো আহ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালে আসলে যে সময়কালে তোমার আহ আহ, অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন ম্যাটার্নিক, সেই সময়টিকে ম্যাটার্নিটি যুগ বলা হয়। ইংলিশে তাকে বলা হয় দ্য এরা অফ ম্যাটার্নিক। ওই সময়ের ইউরোপের রাজনৈতিক যে ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থাকে আসলে বলা হয় ম্যাটার্নিক ব্যবস্থা। তার পরের দুইটা প্রশ্ন আমি স্কিপ করছি, আমি একটু পরে সেটা ডিটেলস বলবো এই জন্য। তারপরে যে প্রশ্নটা দেখো, জুলাই বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? এক কথায় আমরা যদি বলি তাহলে সেটার উত্তর হবে 1830 খ্রিস্টাব্দের জুলাই মাসে যে রেভলিউশনটা ফ্রান্সে হয়েছিল, সেই বিপ্লবটার নামই হলো জুলাই বিপ্লব। দেখো আমরা জানি বা একটু কি পড়েছি যে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটা ছিল, সেই যুগটা ইউরোপের ইতিহাসে ম্যাটার্নিক যুগ নামে পরিচিত ছিল। তো ম্যাটার্নিকের এই যুগে অনেকাংশেই তোমার 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের যে উত্থান পতন হয়েছিল, সেই উত্থান পতনেরই তোমার বর্ধিত একটি ইতিহাস। এই সময়টি ছিল দুটি পরস্পর বিরোধী ভাবধারার প্রাধান্য বিস্তারের মহা সংকটময় একটি যুগ। তো ভিয়েনা সম্মেলন সম্পর্কে আমি একটু আগে বলেছি যে ওই সময় তোমার ভিয়েনা একটি সম্মেলন হয়েছিল, যেটাকে বলা হয় ভিয়েনা সম্মেলন। এই ভিয়েনা সম্মেলন কর্তৃক ফ্রান্সের যে পূর্ব শাসনের পুনঃস্থাপন, সেই পুনঃস্থাপন স্বাভাবিকভাবে বিপ্লবী যে প্রভাব সমৃদ্ধ ফরাসিরা ছিল, তারা আসলে মেনে নিতে পারেনি। অষ্টাদশ লুইয়ের সিংহাসন লাভে পুনরায় তোমার রাজতন্ত্রের যে একটা প্রাধান্য সৃষ্টি হয়েছিল, সেই প্রাধান্য বিস্তারের আশঙ্কায় তাদের স্বভাবতই আসলে সচেতনতা বোধ থেকেই বলো আর আহ, তোমার লোভ লালসাই বলো এবং রাজতন্ত্রের বিরোধিতাই বলো, মূলত এটা একটা তোমার কি করেছিল, একটি তাদের মধ্যে একটি আশঙ্কার জন্ম দিয়েছিল। যে কারণে দেখো স্বৈরাচারী রাজতন্ত্রের আবির্ভাব
তাদের যে আশা আকাঙ্ক্ষা ও আদর্শের বিরোধী সেটা তারা প্রচার করতে শুরু করেছিল। এইভাবে ফরাসি জাতি আসলে রাজতান্ত্রিক ও বিপ্লববাদী এই দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। এই দুইটি দলের মধ্যেই আসলে তোমার সংঘর্ষ হয়েছিল 1830 খ্রিস্টাব্দের জুলাই মাসে। যেই বিপ্লবটি আসলে তোমার ইতিহাসে জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব নামে পরিচিত। তাহলে জুলাই বিপ্লবটা কাদের মধ্যে হয়েছিল? তোমার এখানে যে ফ্রান্সে যে আসলে একটি রাজতান্ত্রিক শক্তি আর একটি হলো বিপ্লববাদী শক্তি ছিল, দুইটি শক্তির মধ্যে আসলে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। যুদ্ধ আসলে বললে ভুল হবে, এটি একটি তোমার বিপ্লব। এই বিপ্লবটি হয়েছিল 1830 খ্রিস্টাব্দের জুলাই মাসে। তার পরের যে প্রশ্নটা সেটা হলো ফেব্রুয়ারি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? আচ্ছা, আমি প্রথম যে প্রশ্ন দুটি স্কিপ করেছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হলো, দেখো, কনসার্ট অফ ইউরোপ কি? আমরা একটু আগে পড়েছি যে ভিয়েনায় একটি কি হয়েছিল, তোমার ম্যাটারনিক যুগে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো এই ভিয়েনা চুক্তিকে যথাযথভাবে কার্যকর করা, তারপর ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা এবং নেপোলিয়নের পুনরায় যে উত্থান, সেই উত্থানকে প্রতিহত করা, এই তিনটি প্রধান সমস্যার সমাধানের জন্য ইউরোপীয় নেতৃবর্গ একটি স্থায়ী আন্তর্জাতিক সংগঠন স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। এই জন্য তারা ইউরোপীয় রাষ্ট্রসংঘ বা কনসার্ট অব ইউরোপ নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করেছিলেন, যার মূল উদ্দেশ্যই ছিল ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের যে ভাবধারা ছিল সেই ভাবধারাকে প্রতিরোধ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিনিধিত্বের আরো দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে একটি হলো পবিত্র চুক্তি বা হলি অ্যালায়েন্স যেটাকে বলে, আর একটি হলো তোমার চতুশক্তি চুক্তি, মানে চার শক্তির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই দুই চুক্তির মাধ্যমেই ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে একতা ও সম্প্রীতি স্থাপিত হয়েছিল, তাই ইউরোপীয় সংঘ বা কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত। তাহলে আমরা এইখানে দেখো আহ, পেয়ে যাচ্ছে আসলে কনসার্ট অফ ইউরোপটা কি ছিল। কনসার্ট অফ ইউরোপ ছিল মূলত একটি তোমার ইউরোপীয় সংঘ, যেটার প্রতিষ্ঠা করাই হয়েছিল তোমার ভিয়েনা চুক্তি যে করা হয়েছিল সেটার কার্যকর করা, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা এবং নেপোলিয়ন যাতে পুনরায় আহ, উত্থিত, মানে নেপোলিয়নের যে শক্তি বা ভাবধারা সেটা যেন পুনরায় আর মানে উত্থান না হয়, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে ভাবধারা ছিল সেটাকে প্রতিহত করা। তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন? দেখো, এই যে কনসার্ট অফ ইউরোপের যে প্রতিনিধিদের মধ্যে আসলে যে দুটি চুক্তি হয়েছিল, একটি তার মধ্যে ছিল তোমার পবিত্র চুক্তি, আর একটি ছিল তোমার চতুশক্তি চুক্তি। তো এখানে বলা হয়েছে প্রশ্নে যে পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন। তাহলে চলো জেনে নেই পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন। এই চুক্তিটির উদ্যোক্তা ছিলেন আসলে রাশিয়ার যে জার আছেন। আমরা যেমন বাংলাদেশের যে প্রধান মন্ত্রী তাকে আমরা বলি প্রধানমন্ত্রী, উম, সেরকম তোমার রাশিয়ার যে প্রধান ছিলেন তাকে বলা হয় জার। তো রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এই পবিত্র চুক্তির উদ্যোক্তা ছিলেন। তার ভাবপ্রবণ মনের অবাস্তব চিন্তাধারা হতেই এই পবিত্র চুক্তির উদ্ভব হয়েছিল। ব্যক্তিগত জীবনে জার আলেকজান্ডার একজন ধার্মিক ও আদর্শবাদী হলেও বাস্তব পৃথিবীর জ্ঞান সম্পর্কে তিনি ততটা সজাগ ছিলেন না। ধর্ম ও রাজনীতি পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত এই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। তাই ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমেই রাষ্ট্র ব্যবস্থাকে
স্থায়ী করা ছিল তার একান্ত কাম্য। যে কারণে তিনি আম এই চুক্তির উদ্যোক্তা হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তবে যার আলেকজান্ডার এই পবিত্র চুক্তির উ উদ্যোক্তা হলেও এটা ছিল ফরাসি মানে রাজা চতুর্থ হেনরির চিন্তাধারারই একটি অনুকরণ। তবে এটার যদি উত্তর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে চাওয়া হয় যে পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন, তাহলে এটা তোমরা বলবে যে এই চুক্তির উদ্যোক্তা ছিলেন রাশিয়ার প্রথম রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার। ঠিক আছে? তার পরের প্রশ্নটা দেখো, জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? এটি 1830 সালের জুলাই মাসে সংঘটিত হয়েছিল। আমি এটা তোমাদের একটু আগে বলেছি। এখন আমরা যে প্রশ্নটা দেখব সেটি হলো ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? সরি, ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? সেটার উত্তর এক কথায় হবে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। তার পরের প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মূলত প্রশ্নটা হবে ফ্রান্সের দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে যে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, বা দ্বিতীয় যে ফরাসি সাম্রাজ্য, সেই ফরাসি সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং প্রথম নেপোলিয়নের যে ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে লুই নেপোলিয়ন সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রজাতান্ত্রিক আদর্শের প্রতি এই লুই নেপোলিয়নের কোনো শ্রদ্ধাবোধ ছিল না। তার লক্ষ্য ছিল তার পিতৃব্যের ন্যায় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। তাই আসলে তিনি বেশি দিন আসলে টিকতে পারেনি। কিন্তু তোমার এখানে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলা হচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা হবে যে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তৃতীয় নেপোলিয়ন। তো মানে আমি আসলে দ্বিতীয় নেপোলিয়নের কথাটা বলে আসলে বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাই আর আমি ডিটেলসে যাচ্ছি না। আমি তোমাদের সংক্ষেপে বলে যাচ্ছি। ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন? আমি যখন ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার কথা তোমাদের ব্যাখ্যা করতে চেয়েছিলাম, তখন আমি সেটা মানে স্কিপ করে দিয়েছিলাম। কারণ তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন সেটার উত্তর যেটা, সেটা না হলে তোমার ওই প্রশ্নে চলে আসতো যদি আমি ডিটেইলস আলোচনা করতাম। তাই আর সেই প্রশ্নটা আলোচনা না করে আমি তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন সেটা আমি ডিটেইলস আলোচনা করছি। দেখো এই যে তৃতীয় নেপোলিয়ন, তিনি আসলে লুই নেপোলিয়নই ছিলেন তোমার তৃতীয় নেপোলিয়ন, যিনি তোমার সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর নিজেকে তৃতীয় নেপোলিয়ন বলে ঘোষণা করেছিলেন। তো দেখো তৃতীয় নেপোলিয়ন কে ছিল আমরা একটু জেনে নেই। এই তৃতীয় নেপোলিয়ন তোমার 1808 খ্রিস্টাব্দে প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন সম্রাট প্রথম নেপোলিয়নের ভাই, যিনি তোমার হল্যান্ডের আম রাজা ছিলেন তোমার, এবং তার নাম ছিল লুই বোনাপার্ট। তৃতীয় নেপোলিয়নের প্রথম জীবন বহু দুঃখ এবং কষ্টের মধ্যে কাটে। কেননা তোমার ওয়াটারলুর যুদ্ধের প্রাক্কালে সম্রাট নেপোলিয়ন তার এই ভ্রাতুষ্পুত্রকে আলিঙ্গন করে এরূপ আশা প্রকাশ করেছিলেন, কে জানে আমার বংশের ভবিষ্যৎ পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব এই বালকের মধ্যেই নিহিত রয়েছে। তার এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। ওয়াটারলুর যুদ্ধের পর বনাপার্টের পরিবারের যে ভাগ্য, সেই ভাগ্যের বিপর্যয় ঘটেছিল। সেই বিপর্যয়ের পরে এই লুই নেপোলিয়ন যে ছিলেন তার মা ছিলেন
তার মার সাথে তিনি সুইজারল্যান্ডে আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি মাতার নিকট থেকে সম্রাট নেপোলিয়নের যে বীরত্বপূর্ণ কাহিনী, সেই কাহিনীগুলো শুনে তার প্রতি একটা তার মধ্যে শ্রদ্ধাবোধের সৃষ্টি হয়েছিল। তো এই নির্বাসিত অবস্থায় লুই নেপোলিয়ন মনে মনে চিন্তা করতেন যে একদিন তিনি ফ্রান্সের সিংহাসনে আরোহণ করবেন এবং সম্রাট হিসেবে নিজেকে আহ, অলঙ্কিত করবেন। 1830 খ্রিস্টাব্দে সংগঠিত তোমার ইটালির যে বিপ্লব হয়েছিল, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের সময় লুই নেপোলিয়ন রোমে অবস্থান করছিলেন। কার্বোনারি আন্দোলনের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন কিনা সে সম্বন্ধে সন্দেহ থাকলেও পোপের বিরুদ্ধে ইতালীয় জনসাধারণের প্রতি তার একটা সহানুভূতি কাজ করত, যে কারণে আম, তাকে যে সহানুভূতি থাকার অপরাধে তাকে রোম হতে বহিষ্কৃত করা হয়েছিল। তখন 1833 খ্রিস্টাব্দে তার যে বড় ভাই ছিল, রোমের নরপতি বলে পরিচিত দ্বিতীয় নেপোলিয়নের মৃত্যু হলে লুই নেপোলিয়ন বোনাপার্ট পরিবারের একমাত্র উত্তরাধিকারী হয়ে যান। তোমাদের এত কিছু আসলে মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রয়োজন নেই। যদি বলে যে তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন, তাহলে সেটার এক কথায় উত্তর দিয়ে দিবে যে তৃতীয় নেপোলিয়ন ছিলেন, দেখো আমরা ডিটেলস না বলে এক কথায় বলে দিই তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন। তৃতীয় নেপোলিয়ন ছিলেন তোমার ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, যিনি রাজত্ব করেছিলেন 1848 থেকে 1852 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং তোমার 1852 খ্রিস্টাব্দে তোমার প্রথমবার তিনি কি হয়েছিলেন, তোমার ফ্রান্সের ফ্রান্সের তোমার যে প্রজাতন্ত্র ছিল সেই প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তার অন্যতম আরেকটি বড় পরিচয় ছিল, তিনি ছিলেন প্রথম নেপোলিয়নের ভাইয়ের ছেলে। প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছিলেন, সেটা হলো তোমার সময়কালটা তোমার 20 ডিসেম্বর 1848 থেকে 2 ডিসেম্বর 1852 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাছাড়া তিনি কিন্তু ফ্রান্সের একজন সম্রাটও ছিলেন। সেই সময়টা হলো তোমার 2 ডিসেম্বর থেকে 2 ডিসেম্বর 1852 থেকে 28 জুলাই 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 20 এপ্রিল 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সের যে রাজধানী তোমার প্যারিস, সেই সরি ফ্রান্সের প্যারিসে আসলে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন তোমার 9 জানুয়ারি 1873 খ্রিস্টাব্দে। এই ছিল তার মানে সংক্ষিপ্ত পরিচয়। তিনি আসলে কি কি করেছিলেন সেগুলো যদি বলতে চাও তাহলে তোমার আহ, যেটা অনেক ডিটেলস বড় প্রশ্ন হয়ে যাবে। তাই তোমরা আসলে তৃতীয় নেপোলিয়ন কে ছিলে যদি এটা আসে, তাহলে আমি যতটুকু শেষে তোমাদেরকে বললাম সেই বিষয়টুকুই তোমরা লিখে দিবে। তো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নাও। আর আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম তোমাদের, তোমরা তোমাদের মতো করে নোট করে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করো। আজ তাহলে এখানেই শেষ করব। আর যদি আমার ক্লাস সম্পর্কে বা কোনো বিষয়ে যদি তোমরা আমার সাজেশনে যে সাজেশনটা দেওয়া হবে, সেই সাজেশনে যদি কোনো টপিক যদি তোমাদের ক্লিয়ার না হয় বা সেটার অ্যান্সার যদি তোমরা খুঁজে না পাও, তাহলে তোমরা আমি যে কমিউনিকেশন ওয়েগুলোর কথা বলেছি তিনটি, আমার ইউটিউব চ্যানেল, আমার ইমেল আইডি এবং আমাদের রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে, সেই পেজে আমার পোস্টে বিশেষ করে যদি আমার টপিকের বা আমার সাবজেক্টের কোনো বিষয় যদি তোমাদের জানার থাকে বা সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার সেই ক্লাসের পোস্টেই কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে এবং কমেন্ট করে সেটা জানতে হবে। অথবা আমাকে ইমেল করবে, আমার ইমেল নাম্বার দেওয়া আছে সেখানে। আর যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা সরাসরি আমাকে ফোনও করতে পারো। আর আম, আমার ইউটিউব চ্যানেলের তোমার কমেন্ট বক্স আছে। আমার যে ক্লাস সম্পর্কে তোমাদের আর কি জানার আগ্রহ থাকবে, সেই
ক্লাসে নিচে দেখবে যে যখন ওই ক্লাসটা প্লে হবে তখন ওখানে দেখবে একটা কমেন্ট বক্স দেখা যাচ্ছে। ওই কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারো। আশা করি আমি তোমাদের উত্তর দিতে আম সদা প্রস্তুত থাকবো। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।